আপনাদের সামনে রাখবো। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ চার্জশিট পেশ করেছে, আর সেখানে আরো মারাত্মক অভিযোগ রয়েছে। কি রয়েছে দেখুন এই প্রতিবেদন। বিধাননগর পুরসভাকে হাতের পুতুলের মতো ব্যবহার করেছেন তিনি। পুরসভাকে সামনে রেখে চলেছে তোলাবাজি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করা হয়েছে চার্জশিটে। ভুরি ভুরি অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসাত আদালতে চার্জশিট পেশ করে বাগুইআটি থানার পুলিশ। বিধাননগর পুর নিগমকে হাতের পুতুলের মতো ব্যবহার করতেন দেবরাজ চক্রবর্তী, এমনটাই চার্জশিটে উল্লেখ। যখন ইচ্ছে প্রমোটারদের কাজ পুরসভাকে দিয়ে নোটিশ করে বন্ধ করাতেন, আবার সেই প্রমোটার যখন দেবরাজের কাছে সাহায্যের জন্য আসতো লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই প্রমোটারের কাজ আবার শুরু করিয়ে দিতেন। পুলিশ সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ করা হয়েছে দেবরাজ চক্রবর্তীর কথা মতোই পুরসভা মারফত বাগুইআটির প্রমোটারকে কাজ বন্ধ রাখার নোটিশ পাঠানো হয়। এখানেই শেষ নয়, অভিযোগ পরবর্তী সময়ে সেই প্রমোটার যখন দেবরাজ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন, তখন প্রমোটারের কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে ফের কাজ শুরু করতে দেয়া হয়। তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদ এই দেবরাজ চক্রবর্তী বাগুইআটি এলাকায় বড় রাজত্ব তৈরি করেছিলেন বলে বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে দাবি, প্রমোটার থেকে অটো চালক, তার তোলাবাজির কবল থেকে রক্ষা পেত না কেউ। এই জায়গা পৌঁছতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পেশ করা 150 পাতার চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রমোটারদের উপর চাপ সৃষ্টি করে নিয়মিত অর্থ আদায় করা হতো। সেই তোলাবাজির টাকায় সম্পত্তি কেনার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরও বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তার 2টি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। আজকে সুপ্রতিষ্ঠিত ভয় আউট ভরসা ইনের যে স্লোগান আমরা দিয়েছিলাম, সেই স্লোগানকে আমরা বাস্তবায়িত করতে পেরেছি। কেউ সাজা থেকে এড়াতে পারবেন না, সাজা থেকে বাদ যাবেন না, তিনি ইন্দ্রই হন কিংবা জমি হন। এটি যার বিরুদ্ধে তিনি বা তার আইনজীবীরা এটা বলতে পারবেন। যদি কোনো মিনিমাম বৈধতা থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে আইনের পথে চলবে। আবার রাজনৈতিকভাবে যদি টার্গেট করা হয়ে থাকে তাহলে প্রমাণ দেওয়ার দায়িত্ব আদালতে, প্রমাণ দিয়ে এই অভিযোগকে প্রমাণিত করার দায়িত্বটা কনসার্ন এজেন্সির। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার 111 নম্বর ধারা সহ একাধিক ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। ইতিমধ্যে 11 জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিমলদার কাছে যাব। বিমলদা, যে প্রশ্নটা বারবার উঠছে আজকের আলোচনায়, যে পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, তাহলে পুলিশ 3 মাস ধরে কোথায় ছিল সুমিত রায় সেটা জানতে পারলো না? আর এই পুলিশে আমরা জানি সেই স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীরকে ধরে এনেছিল, এই পুলিশ হামিম মণ্ডলের মতো জঙ্গিকে গ্রেপ্তার করেছে। আরেকটা পয়েন্ট, এই যে নেটওয়ার্ক, মানে ধরুন এই সুমিত রায় বা দেবরাজ চক্রবর্তী, তাদের যে তোলাবাজি চলেছে, সেই নেটওয়ার্কে যারা যারা রয়েছে তাদেরকে ধরতে পারবে তো পুলিশ? না, একটা কথা বলি, 3 মাস ধরে ধরতে না পারা ডেফিনেটলি পুলিশকে কাছে জবাব চাওয়া উচিত যে তুমি 3 মাস কেন ধরতে পারলে না। ব্যর্থতা তো বটেই, ধরা উচিত ছিল। সুতরাং সেই ব্যর্থতাটা মেনে নিয়েই বলছি যে এটাও ঠিক যে একটা বিস্তীর্ণ যে তোলাবাজির নেটওয়ার্ক এবং রাজনৈতিক যে একটা পরিমণ্ডল ছিল তোলাবাজির, এখনও পর্যন্ত তৃণমূলের প্রতিনিধি যারা বলতে আসে তারা বলে এগুলো নাকি গাঁজাখুরি। এখন তারা তোলাবাজিকে গাঁজাখুরি বলে মনে করে, তাদের কাছে এসব তোলাবাজি মানে গাঁজাখুরি, মমতা ব্যানার্জি মানে তাদের কাছে এখনও ঈশ্বরের মতো। কিন্তু এটা সুপ্রতিষ্ঠিত যে তার নেতৃত্বে তোলাবাজি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং গোটা দলটা তোলাবাজি ভর্তি হয়ে গিয়েছিল। এখন এই যে দেবরাজ চক্রবর্তী ওই অঞ্চলটাকে শাসন করতো এবং এটা একটা বিষয় স্পষ্ট যে কোনো একজন প্রমোটারের কাছে সে টাকা দাবি করছে, টাকা দাবি করার পরে সে প্রমোটার যখন টাকা দিতে পারছে না, তার কাজ বন্ধ, ফিরে আসার পর সে ফিরে এসে হাতে পায়ে ধরছে, টাকা দিচ্ছে, কাজ চালু হচ্ছে। অর্থাৎ প্রশাসনের কোনো দরকার নেই, পুরসভার সেখানে দেখার দরকার নেই যে পুরসভার সেই প্রমোটারকে দেখছে সে ঠিকঠাক কাজ করছে কিনা, বেআইনিভাবে জায়গা দখল করে তুলছে কিনা। মূল কথা, দেবরাজ চক্রবর্তী বললে কাজ শুরু হবে, দেবরাজ চক্রবর্তী বললে কাজ বন্ধ থাকবে। এই হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার এদের হাতে দিয়ে দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, তৃণমূল খুঁজে খুঁজে এই সমস্ত মণিমাণিক্যকে তো বার করতো।
তুমি গোটা পশ্চিমবঙ্গে যারা যারা পুরসভা বা পঞ্চায়েতের মেম্বার হয়েছিল, আমি সবার কথা নিশ্চয়ই বলবো না, কিন্তু একটা বড় অংশকে এভাবেই তো খুঁজে খুঁজে বার করেছিল কারা টাকা তুলতে পারবে, কারা। এখন পশ্চিমবঙ্গে শিল্প নেই, মানুষের হাতে কাজ নেই, একটা ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে ফ্ল্যাট তৈরি করা, এবং সেই ফ্ল্যাট তৈরি করতে গেলে যত পারো বেআইনি কাজ করো। আমি আগে যেটা বলেছিলাম আজকে আবার এখানে বলছি, এই দক্ষিণ দমদমে আমি যেখানে থাকি বিভিন্ন অঞ্চলে তোমরা তোমাদের প্রতিনিধিকে পাঠিয়ে দাও। 8 ফুট 10 ফুট চওড়া রাস্তা, 15 ফুট রাস্তা, সেখানে 8 তলা 10 তলা বাড়ি কি করে তৈরি হয়, এগুলো খুঁজে দেখলেও তো বোঝা যাবে যে এই বাড়ি তৈরির কারণটা কি। গোটা দমদমে যদি একটা ফ্ল্যাটে আগুন লাগে হয়তো দমদম ছারখার হয়ে যাবে, কারণ ওখানে ঢোকারও জায়গা নেই, একটা দমকলে গাড়ি ঢোকার জায়গা নেই। এটা দমদমকে কেন্দ্র করে চারিদিকে, সে রাজারহাট গোপালপুরের একই অবস্থা। আর যারা বেআইনি কাজ করে তারা এখানে এই তোলা দেয়, তোলা দিয়ে বেআইনি কাজ করে, তাতে দেবরাজের মতো লোকগুলো ফুলে ফেপে ওঠে। আর দেবরাজকে যারা নিযুক্ত করে তারা ফুলে ফেপে ওঠে সে ক্যামাক স্ট্রিট আর কালীঘাট। মানে গোটাটা তোলাবাজির রাজত্ব। এই তোলাবাজদের যেদিন ধরা হবে, ধরা হচ্ছে, এবং একটু টাইম দিন ধরা পড়বে এবং জেলে যাবে। এখানেই আলোচনা করবো যে এই টপগুলো এবার জেলে গেছে, মাথাগুলো। হ্যাঁ, এই তোলাবাজদের তারা কপ কপ করে ধরেছেন আর নিজেদের দলে টপ টপ করে পুড়েছেন। যাদেরকে তোলাবাজ, ক্রিমিনাল, দুর্নীতিগ্রস্ত ইত্যাদি বলতেন, আমি বলিনি, মানে এনারাই বলতেন, তাদেরকে কেউ কাউকে মুখ্যমন্ত্রী করেছে, কাউকে পরিবহন মন্ত্রী করেছে। এবার অনুপম হাজরা, তাকে জানি না তাকে যারা তোলাবাজ বলেছেন কিনা, সে তো দিনের পর দিন পোস্ট করছে। আজকে আবার দেখলাম বলছে আমাদের কিছু বিধায়ক এমন রেটে তোলাবাজি করছে, মনে হচ্ছে এটাই বোধহয় তাদের লাস্ট টার্ম। এবার এটা অনুপম হাজরা বিজেপি নেতা, তিনি বোধহয় তাদের কেন্দ্রীয় কমিটির কিছু সদস্য হতে পারেন, সে সব পোস্ট করেছে। সুতরাং তোলাবাজি নিয়ে যদি বিজেপি এখন অন্যের দিকে আঙুল তুলে নাচানাচি করে, তাহলে আমার মনে হয় না সেটা খুব ভালো দাঁড়ায় বিষয়টা। এই তোলাবাজ তৈরি করা, খুঁজে পাওয়া, মণিমাণিক্য ইত্যাদি যা যা বললেন, হ্যাঁ কথাটা ঠিক, মণিমাণিক্য তৃণমূল যদি খুঁজে এনেও থাকে, দায়িত্ব নিয়ে তাদেরকে দলের নেতা মন্ত্রী তো বিজেপি বানিয়ে দিয়েছে। সুতরাং তৃণমূলের আর যাই থাকুক, এখন আর গায়ে তোলাবাজরা ভর্তি, এই কলঙ্কটা নেই। সবাইকে বিজেপি নিয়ে সসম্মানে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়ে দিয়েছে। আর পুলিশের কথা হচ্ছিল, একদম ঠিক কথা, পুলিশ পারে না এমন কিচ্ছু নেই, বিভিন্ন দিক থেকে ধরেও আনে, কাউকে আবার খুঁজেও পায় না, আবার কাস্টাডিতে লোককে পিটিয়েও মারছে। 3 মাস ক্ষমতায় এসছে কি এসছে না তার নেই ঠিক, উত্তরপ্রদেশ মডেল বলে এখন পুলিশ কাস্টাডিতে পিটিয়ে মারা অবধি শুরু করেছে, এবং সেই খবর দেখানোর ক্ষমতা সংবাদ মাধ্যমে তো দেখা যাচ্ছে না, এবং বিজেপি নেতারা এই নিয়ে কিছু বলবেন টলবেন না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা এই জায়গা থেকে পরিষ্কার বলছি, যেখানে অভিযোগ আছে পুলিশ গ্রেপ্তার করতে পারে, তদন্ত করতে পারে, যা আইনে আছে তারা সব করতে পারে। কিন্তু তারা যদি মনে করে যে তাদের মাথার ওপর এই উত্তরপ্রদেশ মডেল বলে এখানকার কেউ হাত দিয়ে রাখবে আর তারা পার পেয়ে যাবে, এই স্টুডিও থেকে পরিষ্কার বলছি, সংবাদ মাধ্যমে সিট দ্বারা থাকুক না থাকুক, আমরা কিন্তু লড়ে নেব। এবং যে পুলিশ কর্মীরা ভাবছেন সাপের 5 পা দেখেছি, তাদেরকে খুব সাবধান করে দিলাম যে আইন এত সহজ নয় যে কাস্টাডিতে নেবেন আর পিটিয়ে মারবেন। আমাদের কর্মীকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালত দিয়েছিল, আপনাদের হেফাজতে তার মৃত্যু হয়েছে, তার পরিবারের অভিযোগ আপনারা পিটিয়ে মেরে জেএনএম হাসপাতালের সামনে ফেলে রেখে গেছেন। এর বিচার আমরা সত্যি সত্যি নিয়ে দেখাবো। এই ঢপবাজির যে প্রত্যেকদিন মিডিয়া ট্রায়াল চালানো, ওই সব চালানো অসুবিধা হচ্ছে যে দলের মধ্যে যখন এরকম অভিযোগগুলো ওঠে, তখন দলকে সামলানোর থেকে সব থেকে সফট টার্গেট হয়ে যায় মিডিয়াকে ধরে টানা আক্রমণ করে চলো, একেবারে কার্যত একটা পাঞ্চিং ব্যাগ হিসেবে তারা ধরে নেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।